বিজ্ঞাপন। রবিবারের শুভ সকালে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রভাতী অভিনন্দন। আজকের দিনটা সবার শুভ হোক এই কামনা করে শুরু করে দিচ্ছি আজকের বিজ্ঞাপন। আজ 19 এপ্রিল, আর এই দিনটি কিন্তু বিশ্ব লিভার দিবস হিসেবে প্রতি বছর পালিত হয়। এই দিবসের প্রধান উদ্দেশ্য হল লিভারের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা এবং লিভারজনিত রোগ প্রতিরোধে সবাইকে উৎসাহিত করা। বর্তমানে আমাদের অনিয়ন্ত্রিত জীবনযাপন, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, দূষণ, ভাইরাস সংক্রমণ ইত্যাদির কারণে লিভারের রোগ দিন দিন বেড়েই চলছে। তাই তো এই দিবসটির গুরুত্বও কিন্তু অনেক বেশি। এটি আমাদের মানব দেহের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, এমনকি আমাদের শরীরের সবচেয়ে বড় অভ্যন্তরীণ অঙ্গ। লিভারের কাজ তো আমাদের প্রায় সকলেরই জানা। এই যেমন খাবার হজমে সাহায্য করে, পিত্তরস তৈরি করে, শরীরের বিষাক্ত পদার্থ দূর করে, রক্ত পরিশোধন করে, ভিটামিন ও খনিজ পদার্থ সঞ্চয় করে এবং শরীরকে শক্তি যোগাতেও সাহায্য করে। অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার না খাওয়া, খাবার খাওয়া, মদ্যপান, ধূমপান, ভাইরাস সংক্রমণ, স্থূলতা, ডায়াবেটিস, নিয়মিত ব্যায়াম না করা, অপরিষ্কার খাবার ও জল গ্রহণ করার ফলে আমাদের লিভার কিন্তু প্রতিনিয়ত নানান রোগে আক্রান্ত হয়ে পড়ছে। তাই আমাদের শরীরের এই গুরুত্বপূর্ণ সম্পদটিকে ভালো রাখতে হলে আমাদের সুষম এবং স্বাস্থ্যকর খাবার খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, পর্যাপ্ত পরিমাণে জল পান করতে হবে, ধূমপান এবং মাদক সেবন থেকে অবশ্যই দূরে থাকতে হবে, ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে, আর সবশেষে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। এই দিবস আমাদের শেখায় যে লিভারের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি পেলে লিভারের রোগ প্রতিরোধ করা সম্ভব। লিভার আমাদের শরীরের এক নীরব কর্মী। এটি সুস্থ না থাকলে শরীরও সুস্থ থাকতে পারে না। তাই বিশ্ব লিভার দিবসে আমাদের অঙ্গীকার হওয়া উচিত, লিভারকে ভালো রাখবো, সুস্থ জীবন গড়ব। ভালো
শ্রোতা বন্ধুরা, আমরা যদি ইতিহাসের পাতার দিকে চোখ রাখি, দেখব আজকের দিনটি নানান তথ্য ঘটনাবলীর সাক্ষ্য বহন করছে। এই যেমন 1975 সালে আজকের এই দিনেই ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট এর উৎক্ষেপণ করে। মারিয়া শারাপোভা একজন রুশ টেনিস খেলোয়াড় 1987 সালের আজকের দিনেই জন্মগ্রহণ করেছিলেন। 1882 সালের আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন একজন বিবর্তনবাদী জীববিজ্ঞানী চার্লস ডারউইন। পিয়ের কুরি নোবেল পুরস্কার বিজয়ী একজন ফরাসি পদার্থবিজ্ঞানী 1906 সালের আজকের দিনেই তিনিও কিন্তু প্রয়াত হয়েছিলেন। শ্রোতা বন্ধু, ইতিহাসের পাতায় যদি আমরা চোখ রাখি, দেখব যে আরও বিভিন্ন কারণে কিন্তু আজকের দিনটি বিশেষ। 1944 সালে আজকের দিনেই উত্তর পূর্ব ভারতে আজাদ হিন্দ ফৌজ প্রথম জাতীয় পতাকা উত্তোলন করে। বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক, পরিবেশক ও প্রদর্শক হেমেন গঙ্গোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল 1973 সালে আজকেরই দিনে। বিশিষ্ট কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, শিশু সাহিত্যিক পূর্ণেন্দু পত্রীর প্রয়াণ হয়েছিল 1997 সালে আজকেরই দিনে। এই ছিল ইতিহাসের পাতা থেকে কিছু বিশেষ ঘটনাবলী আজকের দিনের। এবারে কিন্তু আমাদের শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের জাপিটা খোলার পালা। দেখব প্রথম চিঠিখানি কে লিখে পাঠিয়েছেন। প্রথম চিঠিখানি এসে পৌঁছেছে ডক্টর রমলা মুখোপাধ্যায়ের কাছ থেকে, বেচি, বিবেকানন্দ পল্লী, হুগলি জেলা থেকে। তিনি লিখেছেন, বৈশাখ মানেই উত্তাপ আর উৎসবের বাড়বাড়ন্ত, চারদিকে সাজ সাজ রব। আগে বাংলা নববর্ষ পালনের মধ্য দিয়ে বিভেদহীন সমাজ গঠনের ডাক শোনা যেত, কিন্তু আধুনিক ডিজিটালের যুগে নববর্ষের সেই রমরমা দিন কমে আসছে। নববর্ষের সার্বজনীন উৎসব বাঙালিকে বাংলার ঐতিহ্য ভাবনায় সমৃদ্ধ করত, কিন্তু এখন সেসব ভুলে বাঙালি হ্যাপি নিউ ইয়ারের দিকেই বেশি ঝুঁকছে। তখন সত্য সুন্দরের জয়গান করে নববর্ষের আনন্দে মাতোয়ারা হতো বাঙালি। আমরা ছোটবেলায় বাবার হাত ধরে দোকানে দোকানে পয়লা বৈশাখের দিন ঘুরতাম আর মিষ্টির প্যাকেট গুনতাম। কোন দোকানে কটা মিষ্টি দিল বাড়িতে এসে হিসাব করে রেখে সেগুলি বেশ কয়েকদিন ধরে খেতাম। তবে এখনো আমি দেখতে পাই সারা বৈশাখ মাস জুড়ে কোথাও কোথাও চলে বৈশাখী মেলা। বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়াতেও পয়লা বৈশাখের মতো বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষেরা কিন্তু অংশগ্রহণে গেলেও এখন এইসব কিছুটা টিকে আছে গ্রামাঞ্চলে। বাঙালি কুমারী মেয়েরা দেখছি সারা বৈশাখ মাস জুড়ে পুণ্যপুকুর ব্রত পালন করত। সেসব স্মৃতি এখনো মনে পড়ে। এখনো বৈশাখে বাঙালির খাবার দাবারে আছে উৎসবের আমেজ। আম, জাম, লিচু, তরমুজ, বিভিন্ন সরস ফলে ভরে ওঠে বাঙালির ঘর। আজও বাঙালির অঙ্গনে ফোটে বেল, জুই, চাপা, গন্ধরাজ। বৈশাখ মাসেই সারা পশ্চিমবঙ্গ সহ ভারত ও ভারতের বাইরে যত বাঙালি আছে সবাই বিপুল উদ্দীপনায় নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালন করে। আমরাও ছোটবেলা থেকে এখনো পর্যন্ত রবি ঠাকুরের জন্মদিন প্রায় সারা বৈশাখ মাস জুড়ে নৃত্য, গীত, নাটক ইত্যাদির মাধ্যমে পালন করে থাকি। সারা বৈশাখ মাস জুড়েই উৎসবের স্মৃতি আমার মনে এক অপরূপ আনন্দের হিল্লোল এনে দেয়। ডক্টর রমলা মুখোপাধ্যায়, বৈচি, বিবেকানন্দ পল্লী, হুগলি। শ্রোতা বন্ধুরা, এইবারে যে চিঠিখানি রয়েছে আমার কাছে, সেই চিঠিটি লিখে পাঠিয়েছেন কাটোয়ার কাছারিপাড়া থেকে হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়। তিনি চিঠিতে কি লিখছেন? তিনি লিখছেন,
প্রিয় অভিজ্ঞাপন। বৈশাখ মাস মানেই সারা মাস ব্যাপী ঘটা কত ঘটনার স্মৃতি মনের মধ্যে ভিড় করে আসে। বৈশাখের প্রথম দিনেই নববর্ষের অনুষ্ঠান ও হালখাতা করার রীতি আমাদের বাঙালিদের মধ্যে চলেই আসছে। মনে পড়ে ওই দিন আমি বাবার সঙ্গে আমাদের পাড়ার ডাক্তার দাদুর হোমিওপ্যাথি দোকানে নতুন খাতা করতে যেতাম। তখন মাত্র 2 টাকা দিয়েই নতুন খাতা করা যেত। সঙ্গে উপহার হিসেবে 4-5টা বোঁদের নাড়ু দেওয়া একটা প্যাকেট পাওয়া যেত, আর তার সঙ্গে আমাকেও একটা লাড্ডু ফ্রিতে দিত। কোনো কোনো মুদিখানার দোকানে সারা বছরের মাল কেনাকাটা করার জন্য নতুন খাতার দিনে মিষ্টির প্যাকেট ও ক্যালেন্ডার পাওয়া যেত, আর কাটোয়ায় কাপড়ের দোকানেও তাই মিষ্টির প্যাকেট ও ক্যালেন্ডার দিত। সারা বৈশাখ মাস ব্যাপী প্রতি পাড়া থেকে হরিনাম সংকীর্তনের দল বেরিয়ে গোটা গ্রাম প্রদক্ষিণ করে বেড়াত প্রতি সন্ধ্যায়। তখন বৈশাখ মাসের গরমের জন্য সকালে স্কুল হতো। তারপর স্কুল থেকে ফিরে এসে গায়ে তেল মেখে গামছা নিয়ে চলে যেতাম পুকুরে স্নান করতে। সেখানে ঘন্টার পর ঘন্টা বন্ধুদের সঙ্গে জলে মাতামাতি করার পর বাড়িতে ফিরতাম। এছাড়া 25শে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে স্কুলের অনুষ্ঠানে গান, আবৃত্তি ইত্যাদিতে অংশগ্রহণ করতাম। বিকেলে পাড়ার ক্লাবের রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠানে প্রবন্ধ প্রতিযোগিতায়ও অংশগ্রহণ করতাম। দুপুরে শ্রীখণ্ড থেকে ঘোষদা আইসক্রিম বিক্রি করতে এলেই তার কাছে আইসক্রিম কিনে খেতাম। বৈশাখ মাসের আরেকটা উল্লেখযোগ্য অনুষ্ঠান বৈশাখী পূর্ণিমায় বিভিন্ন জায়গায় ধর্মরাজ পুজো, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান লেগেই থাকত। এই সব স্মৃতি আমার মনে ভেসে ওঠে বৈশাখ মাস এলেই। নমস্কারান্তে শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ। সকলের সামনে থাকে একলা দেখায় তাই, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামেই চাই। এক সকলের সামনে থাকে একলা দেখায় তাই, পয়লা করে নিলাম তাকে, পয়লা নামে চাই। পয়লা তোমার চোখের চাওয়া, পয়লা ছোঁয়া, যেন প্রথম দিচ্ছে হাওয়া, প্রথম ধারা নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আবার পয়লা তোমার, পয়লা সবার থাক। নতুন বছর নতুন শুরু, ডাক দিল বৈশাখ। পয়লা আমার পয়লা তোমার, পয়লা সবার থাক। এবারে পড়ব সোমা মুখোপাধ্যায়ের চিঠিখানি। নিহারিকা ভবন, দুর্গাপুর 1, পশ্চিম বর্ধমান থেকে তিনি লিখেছেন প্রিয় অভিজ্ঞাপন। পলাশের রঙে রাঙিয়ে বসন্তের বিদায় লগ্নে উপস্থিত হয় গ্রীষ্ম। রাধাচূড়া কৃষ্ণচূড়ার লাল হলুদের মেলবন্ধনে কচি আমের সুবাসে গ্রীষ্মের আবির্ভাব। মনে পড়ে এই বৈশাখী দেখা হয়েছিল প্রথম দুজনার, জ্যৈষ্ঠতে পরিচয় এবং পরিণয়। সে কোনো 36 বছর পূর্বে। বর্তমানে সেই স্মৃতি খানিক ম্রিয়মান। বৈশাখে দুজনায় দুজনকে প্রথম ভালোভাবে চিনতে ও জানতে, পরস্পরের কাছাকাছি আসতে প্রথম বৈশাখে গিয়েছিলাম শৈলশহর দার্জিলিং বেড়াতে। ভোর 4টে উঠে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা ছিল ভীষণ মজার। বরফে মোড়া সুদৃশ্য কাঞ্চনজঙ্ঘার অপূর্ব স্মৃতি, তা যেন চিরজীবনী
অমলিন হয়ে থাকবে। বৈশাখ আসে বৈশাখ যায়, মনের মণিকোঠায় নির্জনে নিটিবিলিতে সপ্তাহখানেকের দার্জিলিং ভ্রমণের স্মৃতি চিরজাগরুক হয়ে আছে। বৈশাখী শুভেচ্ছায় সোমা মুখোপাধ্যায়, নিহারিকা ভবন, দুর্গাপুর 1, পশ্চিম বর্ধমান। আরও একখানি চিঠি রয়েছে আমার কাছে, লিখেছেন কেশব চক্রবর্তী, আগরতলা থেকে। তিনি আমাদের এপ্রিল মাসের দ্বিতীয় বিষয় সম্পর্ক সংকট এ নিয়ে চিঠি লিখেছেন। চলুন শুনি উনি কি লিখেছেন। মানুষের সরাসরি সংলাপ, ছুঁয়ে দেখা আবেগ, চোখে চোখ রেখে অনুভব করার ক্ষমতা, অথবা নিঃশব্দে পাশে বসে থাকার সৌন্দর্য, এসব কিছু ধীরে ধীরে মুছে যাচ্ছে না তো? যদি মানুষের সম্পর্ক কেবল প্রযুক্তি ও স্বার্থের দাসত্বে আবদ্ধ হয়ে পড়ে, তবে সমাজকে এক নির্জন, বিচ্ছিন্ন ও যান্ত্রিক বাস্তবতায় ফেলে দেবে। একাকিত্ব কখনো বিষণ্ণতা, কখনো আত্মঘাতী প্রবণতার রূপ নিচ্ছে, যা আজকের পৃথিবীতে এক ভয়াবহ বাস্তবতা। অতীত আমাদের এই শিক্ষা দেয় যে সম্পর্কই মানুষকে বাঁচিয়েছে। যুদ্ধের সময়ে মায়ের প্রতীক্ষা, বন্ধুর আত্মত্যাগ, বিপদের সময় অপরিচিত মানুষের হাত বাড়ানো, এই সব প্রমাণ করে যে সম্পর্কই একমাত্র শক্তি যা মানুষকে মানুষের কাছে ফিরিয়ে আনতে পারে। সম্পর্ক বেঁচে থাকে যখন আমরা কেবল নিজের কথা নয়, অন্যের অনুভব ও বিবেচনায় রাখি। সম্পর্ক কেবল লেনদেন বা বিনিময় ভিত্তিক চুক্তির মতো নয়, বরং এটি একটি সভ্যতা নির্মাণের ভিত্তি। রাষ্ট্র, প্রতিষ্ঠান, আইন, নীতি সব কিছুর মূলে আছে সে অদৃশ্য বন্ধন। যদি সেই সম্পর্ক দুর্বল হয়, তবে বৃহত্তর সামাজিক কাঠামো একসময় ভেঙে পড়তে বাধ্য। একটি সত্য উপলব্ধি করা জরুরি। জীবনের শেষে কেউ আমাদের মনে রাখবে না কত টাকা উপার্জন করেছি বা কত বড় পদে ছিলাম, বরং মানুষ মনে রাখবে আমরা কেমন মানুষ ছিলাম, কতটা পাশে ছিলাম। সম্পর্কই একমাত্র পাথেয় যা আমাদেরকে বিভাজনে, যুদ্ধে, সংকটে, স্বার্থপরতার অতল গহ্বর থেকে টেনে তুলে নিতে পারে। আমরা চাইলে ফিরে যেতে পারি হৃদয়ের দিকে, যেখানে সম্পর্ক হয় আত্মার বন্ধনে, ভালোবাসার নির্যাসে, ত্যাগের মাধুর্যে। অথবা আমরা চাইলে ভেসে যেতে পারি এক অন্তহীন স্বার্থের স্রোতে, যেখানে সম্পর্ক হবে ক্ষণস্থায়ী, কৃত্রিম আর শেষ পর্যন্ত শূন্য। নির্বাচন আমাদেরই। পরিশেষে ভুবন হাজারিকার কণ্ঠে মিলিয়ে বলি, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? ও বন্ধু, মানুষ মানুষের জন্যে। এবারে শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপন পর্বের লিখছি তোমায় পর্বের শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাবো। আর এই চিঠিটি লিখে পাঠিয়েছেন বীরভূম শান্তিনিকেতন থেকে সজল কর্মকার। তিনি লিখছেন, সুজন অভিজ্ঞাপন, দূষণ সর্বত্র, সম্পর্কেও দূষণ ঘটেছে। আসলে মন যেখানে দূষিত, সেখানে সম্পর্ক তো সংকটের মুখোমুখি হবে, এটাই স্বাভাবিক। একান্নবর্তী পরিবার না থাকায় ছোটরা তো দাদু, দিদা, কাকা, কাকিমা, পিসি, পিসিমশাই এসব বিভিন্ন স্বাদের মিষ্টি সম্পর্কগুলো স্বাদই পাচ্ছে না। আবার আমাদের দাদুর সম্পত্তি কাকার ছেলেদের আমরা তাদের অংশটা করতে সই করে দিই।
কিন্তু প্রতিশ্রুতি মতো এখন তারা সই করতে অরাজি। নিজের কাজ হাসিল হয়েছে তাই সুযোগ নেয় নানা অজুহাত। এদিকে এক ভাইপো প্রায় পাশাপাশি বাড়ি হলেও কথাটুকু হয় বংশের কেউ মারা গেলে কিভাবে দুর্বলতার সুযোগ নেবে সেই অপেক্ষায় থাকে তারা। অনেক পরিবারে মা বাবার মধ্যে কথা কাটাকাটি ঝামেলা নিত্যদিন। বাচ্চারা এতে কি শিখছে? ছোটদের সামনে অন্তত ওদের মুখ চেয়ে এতটুকু মানিয়ে নেওয়ার মানসিকতা নেই কারোর। ভ্রাতৃদ্বিতীয়ায় বোন বা দিদি ইচ্ছে করেই অনুপস্থিত। শোনা যায় বোনকে নাকি না জানিয়ে দাদারা তার বাবার সম্পত্তি আত্মসাৎ করেছে। একটা বড় অনুষ্ঠান যেখানে উপস্থিত তাদের অর্থশালী বন্ধু বান্ধবেরা সবাই, অথচ অবাক কাণ্ড, তার নিজের ভাই এমনকি মা বাবা পর্যন্ত অনুপস্থিত। সেই অনুষ্ঠানে এর চেয়ে দুঃখের আর কি হতে পারে? সত্যি সুন্দর সম্পর্ক এখন সংকটের মুখোমুখি। শিক্ষা ব্যবস্থায় ভয়ঙ্কর দুরবস্থা। টাকা দিয়ে নোট সংগ্রহ, প্যাকেজ পদ্ধতি মুখস্থ করে পড়া। শিক্ষক শিক্ষিকার প্রতি স্টুডেন্টদের শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা কিচ্ছুটি নেই। শ্বশুর শাশুড়ি, বৌমা, ছেলে তাদের একে অপরের চাহিদা মন মানসিকতায় মেলে না। সেই পরিবারে সত্যি শিশুরা অসহায়। তাদের প্রতিযোগিতামূলক পড়াশোনার চাপ, তাদের মন মানসিকতা না বোঝার ফল, তারা ক্রমশ অসহিষ্ণুতা, নির্দয়, একরোখা হয়ে উঠছে। এই ছেলেমেয়েরা বড় হলে কি তাদের বাবা মাকে দেখবে বলে মনে হয়? সজল কর্মকার, গ্রাম পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম। এবার একটি তথ্য জানিয়ে দিচ্ছি। জনজীবনে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা শাসক জেলার অন্তর্গত সদর এবং মোহনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্তের 500 মিটার এলাকায় রাত 8টা থেকে পরের দিন সকাল 5টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করেছেন। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 নং ধারা অনুযায়ী এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই আদেশ আগামী 20 এপ্রিল 2026 থেকে কার্যকর হবে এবং তা 19 জুন 2026 পর্যন্ত বলবৎ থাকবে। তবে আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিযুক্ত সামরিক, অসামরিক বাহিনী এবং রাজ্য পুলিশ বাহিনীর সদস্যগণ, পশ্চিম জেলার পুলিশ সুপার এবং সদর মোহনপুরের মহকুমা শাসকের জারি করা বৈধ অনুমতি পত্রপ্রাপ্ত ব্যক্তি, জরুরি সরকারি কাজে নিয়োজিত সরকারি আধিকারিক এবং অবিলম্বে চিকিৎসা প্রয়োজন এমন ব্যক্তিগণ এই আদেশের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর 223 নং ধারা অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। ত্রিপুরা পর্যটন দপ্তরের অধীনে অ্যাসিস্ট্যান্ট টুরিস্ট অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। টিপিএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। শূন্য পদের সংখ্যা 2টি। শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্ট বিষয়ে ডিগ্রি পাস হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। সংরক্ষিত ক্ষেত্রে আপনারা ছাড় পাবেন। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 27 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বাছাইকৃতদের লিখিত পরীক্ষার কেন্দ্র আগরতলা, তবে বিস্তারিত সহ কল লেটারে জানানো হবে। বন্ধুরা, এবার একটু স্বাস্থ্যের দিকে নজর দেওয়া যাক। কি বলছে স্বাস্থ্য? একটু বেশি খাবার দাবার হলেই আমাদের হজমের সমস্যা তৈরি হয়, আর এই হজমের সমস্যা তৈরি হলে বাইরে থেকে ওষুধ কিনে খাওয়ার একটা প্রচলন রয়েছে আমাদের। কিন্তু তা না করে রান্নাঘরে হাতের কাছে পেয়ে যাবেন পেটের হজমের সমস্যা থেকে দূরে থাকার উপায়। রান্নাঘরে জোয়ান একটা খুব সহজ পদ্ধতি। সেখানে আমাদের জোয়ান রয়েছে, এটা আপনারা খেতে পারেন। জোয়ানে উপস্থিত থাইমল নামক উপাদানটি পাচক রস নিঃসরণ বাড়িয়ে খাবার দ্রুত হজম করতে সাহায্য করে এবং পেট ফাঁপা কমায়। সেই সঙ্গে হিং রয়েছে, হিংও পেটের গ্যাস বার করে দিতে সাহায্য করে, অন্ত্রের পেশিকে শিথিল করে এবং হজমে সহায়ক এনজাইমগুলিকে উদ্দীপিত করে। তাহলে এই ছিল আজকের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য। সবশেষে আমাদের শ্রোতা বন্ধুদের জানিয়ে দেব আবহাওয়ার খবরাখবর। আগরতলা বিমানবন্দরস্থিত আবহাওয়া দপ্তরের তথ্যানুযায়ী আজকের আকাশ কিন্তু সাধারণত মেঘাচ্ছন্নই থাকছে।
আগামী 24 ঘন্টায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। গতকালের সর্বোচ্চ এবং আজ সকালের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে যথাক্রমে 34.9 ডিগ্রি সেলসিয়াস এবং 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 45%। তবে রাজ্যের কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। শ্রোতা বন্ধুরা, সময় বলছে আর আমাদের হাতে সময় নেই, তাই আজকের মতো এই অভিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হচ্ছে। আর রবিবারের এই দিনটা আপনাদের খুব ভালো কাটুক এই আশা রেখেই শেষ করছি অভিজ্ঞাপন। আর এতক্ষণ আপনাদের সঙ্গে আমি ছিলাম শ্বেতা, আর আমি ছিলাম দীপিকা। সবাই ভালো থাকবেন, নমস্কার। আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং তার ঠিক পরে শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।